স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, ইংরেজি, গণিত ও আমাদের পরিবেশ সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার 2। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো চারটি। 1 × 4 = 4। 1 ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতে, দুপুরবেলা না সন্ধ্যাবেলা? সঠিক উত্তর হবে দুপুরবেলা। 2 গল্পে শিয়াল আসলে খুব বোকা, চালাক, বুদ্ধিহীন না শিক্ষিত? সঠিক উত্তর হবে চালাক। 3 পর্বত কোন লিঙ্গের উদাহরণ? পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? সঠিক উত্তর হবে ক্লীবলিঙ্গ। 4 ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। এখানে ভক্তবৃন্দের নিচে দাগ আছে, তো এই রেখাঙ্কিত শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে বহুবচন। 5 বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাই, আরজান, কফিল না ট্যাকের ওপর? সঠিক উত্তর হবে ধনাই। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 7 = 7। 2-1 আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? উত্তর চাঁদের লোভে মেঘ জুটেছিল। 2-2 গরান গাছের পিছনে কিসের ঝোপ ছিল? উত্তর ছেদ বনের। 2-3 শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? উত্তর শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা ছুচলো পাতা চাইল। 2-4 গাছটি কখন ভালুক হয়ে যেত? উত্তর চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত। 2-5 একবচন কাকে বলে উদাহরণ দাও? উত্তর যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি। 2-6 লিঙ্গ পরিবর্তন করো। প্রকাশিকা। প্রকাশিকা শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে প্রকাশক। 2-7 গুলো যোগে একটি শব্দ গঠন করো। উত্তর পাতাগুলো। 3 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। 3-1 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? উত্তর ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। 3-2 তখনই বৃষ্টি নামে। কখন বৃষ্টি নামে? উত্তর গর্বিত ব্যাঙ উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি হয়। 3-3 কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? উত্তর কালবৈশাখীর ঝড়ের সময় কালো মেঘে আকাশ ঢেকে যায়, বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হয়, আর সাথে থাকে প্রবল বেগে ঝড়। 4 চড়ুইভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 5। উত্তর দেখো, তোমরা প্রথমে ডান দিকের ওপরে নিজের আগের ঠিকানাটা লিখে নেবে। আমার ঠিকানা যেহেতু আঙারগড়িয়া, কবিলপুর, সিউড়ি, বীরভূম 731132, তাই এখানে আমি কিন্তু এটা লিখেছি। তোমরা তোমাদের ঠিকানাটা এখানে লিখবে এবং তার নিচে ডেট দিয়ে দেবে। যেহেতু আমি এটা 13 এপ্রিল লিখেছি, তাই এখানে আমি 13 এপ্রিল 2024 লিখেছি। তোমরা কিন্তু যেই ডেটে অর্থাৎ যেই তারিখে তোমরা চিঠিটা লিখবে সেই ডেটটা কিন্তু এখানে দেবে। নিচে লিখবে যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ, অর্থাৎ কোন বন্ধুকে। আমি এখানে সিদ্ধার্থকে পাঠাচ্ছি, তাই এখানে লিখেছি প্রিয় সিদ্ধার্থ। কমা দেবে, তার নিচে কিন্তু তোমরা লিখবে অনেক দিন তোর কোনো খবর পাই না, আশা করি তুই ও কাকু কাকিমা ভালো আছিস। 25শে ডিসেম্বর আমরা কয়েকজন বন্ধু মিলে পাড়ার মিহিরদাকে নিয়ে চড়ুইভাতি করেছিলাম। তোকে চিঠিতে সে কথাই জানাতে চাই। ভোরবেলা আমরা কয়েকজন বন্ধু মিহিরদার সঙ্গে চড়ুইভাতির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পাড়া থেকে 2 মাইল দূরে যে নদী আছে সেই নদীর তীরেই চড়ুইভাতির জায়গা ঠিক হয়েছিল।
সেখানে মস্ত বড় একটা গাছের নিচে আমরা বসলাম এবং মিহিরদার নেতৃত্বে চটপট মাটি খুঁড়ে উনুন তৈরি করে ফেললাম। তারপর সঙ্গে করে আনা ডিম, পাউরুটি, কলা ও জয়নগরের মোয়া খেলাম। আমরা সকলেই মিহিরদাকে রান্নাতে সাহায্য করতে লাগলাম। এরই মাঝে আমাদের ক্রিকেট, টেনিস, লুকোচুরি খেলা চলল। মিহিরদার রান্না শেষ হলে আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গেলাম। কলাপাতায় খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা ও চাটনি আনন্দ করে খেলাম। আমাদেরই দুজন বন্ধু পরিবেশন করলো। শেষে মিহিরদার সঙ্গে তারা খেতে বসলে আমরা তাদের পরিবেশন করলাম। খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল। দিনটি যে কি আনন্দে কেটেছিল তা তোকে কি বলবো সিদ্ধার্থ, তুই থাকলে খুব ভালো লাগতো। আমার ভালোবাসা নিস এবং কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। চিঠিটা লেখার পর তোমরা একদম সব শেষে বাঁ দিকে নিচে কিন্তু যাকে তোমরা চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখবে। যেহেতু এখানে আমি সিদ্ধার্থকে পাঠাচ্ছি তাই লিখেছি সিদ্ধার্থ ভট্টাচার্য। তার নিচে প্রযত্ন দিয়ে লিখবে তার বাবার নাম সরোজ ভট্টাচার্য। তার নিচে গ্রামটা হরেকৃতপুর। তার নিচে পোস্ট অফিস সধিমুখা, জেলা বাঁকুড়া। এবং ডান দিকের নিচে ইতি তোর বন্ধু তোমার নামটা লিখবে। যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই এখানে আমি সুরেন্দ্র লিখেছি। 1. Read the following passage carefully and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? ফাদার, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। Uncle Rohim, did you know that Nazrul joined the army under the British? He was in the 49th Bengal Regiment. After the First World War, the regiment was disbanded in 1920, so he came to Calcutta. Father, at that time, Indians had risen against the British rule. Nazrul protested against the cruelty of the British in his own way. In fact, he also started writing poems, essays, and songs to voice his protest. He is the rebel poet of India. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। প্রীতম, কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? বাবা, হ্যাঁ, কিন্তু নজরুলও রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত ছিলেন এবং হাফিজ ও খৈয়ামের মতো ফার্সি কবিরাও। কাকা রহিম, তুমি কি জানো নজরুল ব্রিটিশদের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? তিনি 49তম বেঙ্গল সেনাদলে ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাদল 1920 সালে ভেঙে দেওয়া হয়েছিল, তাই তিনি কলকাতায় চলে আসেন। বাবা, তখন ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উঠেছিল। সেই নিষ্ঠুরতার প্রতিবাদ করেন নজরুল ব্রিটিশদের নিজস্ব উপায়ে। আসলে তিনিও কবিতা, প্রবন্ধ ও গান লিখতে শুরু করেন তার প্রতিবাদ হিসাবে। তিনি ভারতের বিদ্রোহী কবি। এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 3 = 3। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি, নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ। এটি হবে ফলস, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্স বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক ড্যাশ। এখানে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে হাফিজ অ্যান্ড খৈয়াম। বি, নজরুল প্রোটেস্টেড ড্যাশ। এখানে তোমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবে এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। সি, ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ নজরুল ড্যাশ। এখানে তোমরা তৃতীয় শূন্যস্থানে লিখবে রিটেন পোয়েমস, ইজেস অ্যান্ড সংস। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 2 = 2। অর্থাৎ নিচের প্রশ্নগুলির তোমাদেরকে উত্তর লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ,
হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, অর্থাৎ নজরুলকে কবিতা লিখতে কারা উদ্বুদ্ধ করেছিলেন? অ্যান্সার, রবীন্দ্রনাথ টাগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ এবং খৈয়াম নজরুলকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন। বি, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, অর্থাৎ নজরুলকে কেন সেনাদল ছাড়তে হয়েছিল? অ্যান্সার, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট নজরুল জয়েন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ নজরুলকে সেনাদল ছাড়তে হয়েছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাদলটা ভেঙে গিয়েছিল। ডি, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে। প্রথম রয়েছে এ, ক্রুয়েল, অর্থাৎ নিষ্ঠুর, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে হি ওয়াজ এ ক্রুয়েল ম্যান, অর্থাৎ সে হয় একজন নিষ্ঠুর ব্যক্তি। বি, ভয়েস, অর্থাৎ শব্দ বা আওয়াজ, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সি হ্যাজ এ লাভলি ভয়েস, অর্থাৎ তার আছে একটা সুন্দর আওয়াজ। 2, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 3 = 3, অর্থাৎ শব্দগুলোর তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন, তো এটার বিপরীত শব্দ হচ্ছে ইজি, অর্থাৎ সহজ। বি, সুইট, অর্থাৎ মিষ্টি, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে সোর, অর্থাৎ তেতো। সি, স্ট্রেট, অর্থাৎ সোজা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কার্ভ, অর্থাৎ বাঁকা। 3, fill in the blanks with adverbs given in the list. There is one extra. 1 × 2 = 2, অর্থাৎ এখানে শূন্যস্থানগুলি তোমাদেরকে নিচে দেওয়া যে সমস্ত অ্যাডভার্বের লিস্ট দেওয়া রয়েছে সেগুলো দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, আই ড্যাশ মেট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো NEVER, নেভার। বি, দ্য লিটল গার্ল রান ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো FAST, ফার্স্ট। 4, সাপোজ ইউ ভিজিটেড এ জু, নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট ইন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স। প্রশ্নের মান 5। নেম অফ দ্য জু, টাইম অফ ভিজিট, অ্যানিমেলস অ্যান্ড বার্ড সিন, ইয়োর ফিলিং, অর্থাৎ তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে এবং সেখানে কি কি দেখেছিলে সেটা দিয়ে তোমাদেরকে 3টে অথবা 4টে বাক্য লিখতে হবে। সেই জুটার নাম অর্থাৎ চিড়িয়াখানার নাম, কতক্ষণে তোমরা সেখানে প্রবেশ করেছিলে, কি কি প্রাণী বা পাখি দেখেছিলে, আর তোমার অনুভবটা কি। তো এটার উত্তরটা লিখে নেবে। 1 নাম্বার দিয়ে লিখবে 1, লাস্ট সানডে আই ভিজিটেড আলিপুর জিওলজি গার্ডেন উইথ মাই ফ্যামিলি। 2, before 8 a.m. we entered in the zoo. 3, we saw tigers, giraffes, peacock, crane and kako. 4, it was enjoyable day at the zoo and got to see and learn about so different animals. 1, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1 × 6 = 6। ক, বদমাস শব্দটিতে ও এর অর্থ কী বোঝায় তা লেখো। উত্তর, ও এর অর্থ অফ, অর্থাৎ এর। খ, একটি মাত্র বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়। উত্তর, একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। গ, সরলরেখা ও রশ্মির মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু রশ্মি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। ঘ, শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা = ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। ইঙ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 84/102। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে যে সমস্ত তোমাদের ভগ্নাংশ সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমাদেরকে কী করতে হবে, সর্বনিম্ন ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এটা রয়েছে 84/102, তো এটাকে প্রথমে 2 দিয়ে কাটো। 84কেও 2 দিয়ে কাটতে হবে, 102কেও 2 দিয়ে কাটতে হবে। 84কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাবো 42, তাহলে 84টাকে কেটে 42 লেখো। 102কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাবো 5 × 10 = 51, তাহলে 102টাকে কেটে 5 × 10 = 51 লেখো। আবার 42টাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে পাবো 14, তাহলে 42টাকে কেটে আমরা 14 লিখবো। আবার 51টাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 51টাকে কেটে আমরা পাবো 17,
তাহলে এখানে আমাদের উত্তরটা বেরোলো ওপরে 14 নিচে 17, অতএব 14/17। চ 3-7 ও 5-11 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো। উত্তর, দেখো এখানে তোমাদেরকে দুটি ভগ্নাংশ দিয়ে দেওয়া হয়েছে, এগুলির মধ্যে কোনটি ছোট আর কোনটি বড় লিখতে হবে। যদি আমাদের নিচের হরগুলো একই থাকতো তাহলে কিন্তু আমরা ওপরের সংখ্যাগুলো দেখেই বলে দিতে পারতাম যে কোনটা ছোট কোনটা বড়। এখানে কিন্তু হরগুলো একই নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে লিখতে হবে প্রথম ভগ্নাংশটা 3-7, তার নিচে লিখবো দ্বিতীয় ভগ্নাংশটা 5-11, সমান চিহ্ন দেবো, একটা দাগ দেবো, আবার সমান চিহ্ন, আবার একটা দাগ, নিচেও তাই, সমান চিহ্ন দেবো, একটা দাগ দেবো, আবার সমান চিহ্ন দেবো, আবার একটা দাগ। এবার দুটি ভগ্নাংশের নিচের হরগুলো যেগুলো আছে তোমাদেরকে সেগুলোকে লসাগু করতে হবে। দেখো এখানে রয়েছে 7 আর 11, 7 আর 11 যদি আমরা লসাগু করি তাহলে পাবো 7 × 7 = 77। তাহলে এই 7 × 7 = 77টা আমরা একদম সব শেষের নিচে লিখব। প্রথমটাতেও 77 লিখব, তার নিচেরটাতেও 77 লিখব, এবং প্রথমে যে আমরা দাগটা দিয়েছিলাম সেখানে আমরা লিখব 3/7 গুণ চিহ্ন গুণ চিহ্ন, নিচেরটাতেও আমরা তাই 5/11 গুণ চিহ্ন গুণ চিহ্ন। এবার 7-এর সঙ্গে 77-এর ভাগ করব। 7 কততে 77, 7 11 × 77, তাহলে এখানে লিখব 11, ওপরেরটাতেও 11, তাহলে 3-এর সঙ্গে 11 গুণ করলে কত হচ্ছে, 3 11 33। তারপরে নিচেরটা দেখো 11-র সাথে 77-এর ভাগ করব। 11 কততে 77, 11 7 77, তাহলে 7 লিখব, তাহলে ওপরেরটাতেও 7 লিখব, তাহলে 5-এর সাথে 7-এর গুণ করলে কত হচ্ছে, 35। তাহলে দেখো আমাদের একটা ভগ্নাংশ 33/77 বেরোলো, আর একটা বেরোলো 35/77। এখানে কিন্তু হরগুলো সেম আছে, তাহলে আমরা বলতে পারি 3-7 ভগ্নাংশটি ছোট এবং 5-11 ভগ্নাংশটি বড়। 2. যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। ক স্থানীয় মানে বিস্তার করো। 905.541। উত্তর 900 + 00 + 5 + 5-এর 10 + 4-এর 100 + 1-এর 1000। খ ছোট থেকে বড় সাজাও। 201.201, 200.001, 202.003। উত্তর, এই দশমিক সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 200.001 লেস দ্যান 201.201 লেস দ্যান 202.003। গ একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। উত্তর, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 15 মিটার, তার নিচে লিখবে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার, তার নিচে সমানের নিচে সমান দেবে, বাহু স্কয়ার মানে হচ্ছে বাহু যা সেটাকে দুবার গুণ করতে হবে। এখানে বাহু রয়েছে 15, তাই এখানে আমরা সমানের নিচে সমান দিয়ে লিখেছি 15 × 15। 15কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে পাবো 225, তাই আমরা সমান চিহ্ন দিয়ে নিচে লিখেছি 225 বর্গমিটার। ঘ বিয়োগফল নির্ণয় করো। 2×3-4 বিয়োগ 1×9-14। দেখো এখানে তোমাদেরকে একটা মিশ্র ভগ্নাংশের বিয়োগ করতে দেওয়া হয়েছে, তাহলে এই মিশ্র ভগ্নাংশটিকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে নিচে আমরা সমান চিহ্ন দেবো, একটা দাগ দেবো, নিচে 4 আছে 4 এবং ওপরে 4 2 8 আর 3 যোগ করলে কত হচ্ছে 11, 11 লিখব, বিয়োগ আছে বিয়োগ, তারপরে নিচে একটা দাগ দেবো, তার নিচে লিখব 14, 14 একে 14 আর 9 যোগ করলে কত হচ্ছে 23। তাহলে এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে এটাকে পরিণত করার পর আমরা পেলাম 11/4 বিয়োগ 23/14। এবার এটাকে বিয়োগ করতে হবে, নিচে সমানে নিচে সমান দাও, নিচে যে হরগুলো রয়েছে সেগুলো লসাগু করো। 4 আর 14 লসাগু কত হচ্ছে, 4 আর 14 লসাগু হচ্ছে 28, তাহলে নিচে একটা দাগ দাও, তার নিচে 28 লেখো, 11 আছে 11 লেখো, দিয়ে গুণ চিহ্ন, তারপর একটু ছেড়ে বিয়োগ দিয়ে 23 আছে 23 লেখো, দিয়ে গুণ চিহ্ন। এবার 11 নিচে দেখো 4 রয়েছে আর এটার নিচে রয়েছে 28, তাহলে 4 কততে 28, 4 7-এ 28, তাহলে 11 গুণের পর 7 লেখো, ব্র্যাকেট ক্লোজ করো, বিয়োগ আছে বিয়োগ, তারপরে দেখো 23-এর নিচে রয়েছে 14 আর এটার নিচে রয়েছে 28, তাহলে 14 কততে 28, 14 2-এ 28, তাহলে 2 লেখো, ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 28 আছে 28 লেখো। এবার 11-র সাথে 7-এর গুণ করো, 11-র সাথে যদি আমরা 7-এর গুণ করি তাহলে পাবো 77, তাহলে 77 লেখো, বিয়োগ আছে বিয়োগ, আবার 23-এর সঙ্গে 2-এর গুণ করতে হবে, 23-এর সঙ্গে যদি আমরা 2-এর গুণ করি তাহলে পাবো 46, তাহলে 46 লেখো, নিচে আবার সমান চিহ্ন দাও, নিচে একটা দাগ দাও, 28 আছে 28 লেখো, 77 থেকে যদি আমরা 46 বাদ দিই তাহলে পাবো 3 × 10 = 31, তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 31/28।
3 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। ক সরল করো। 720 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 36 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 90 যোগ প্রথম ব্র্যাকেট 70 ভাগ 14 প্রথম ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 64 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ গণিত 14 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের, তারপরে তৃতীয় ব্র্যাকেটের, এবং ভাগ গুণ যোগ বিয়োগ যেরকম পরপর হয় সেভাবেই। তাহলে এখানে আমরা 720 আছে 720 লিখব, বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 36 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 90। আর ওপরে লাইনে ছিল দেখো 70কে 14 দিয়ে ভাগ। 70কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে 5, তাহলে 5 লিখব, বিয়োগ আছে বিয়োগ 64 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, গুণ আছে গুণ 14 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবো। 720 আছে 720 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 36 যোগ, এবার 90 আর 5 যোগ করতে হবে। 90 আর 5 যোগ করলে কত হচ্ছে 95। তারপরে বিয়োগ আছে বিয়োগ 6 10 4 64 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, গুণ চিহ্ন 14 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবো। 720 বিয়োগ আছে বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 36 যোগ আছে যোগ। এবার দেখো 95 থেকে যদি আমরা 64 বাদ দিই তাহলে পাবো 31, গুণ আছে গুণ 14 আছে 14 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবো। 720 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 36 আছে 36। এবার 31-এর সাথে 14 আমাদেরকে গুণ করতে হবে। 31-এর সাথে যদি আমরা 14 গুণ করি তাহলে পাবো 434 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন। 720 আছে 720 বিয়োগ 36 আর 434 যোগ করলে হয় 470। তার নিচে আবার সমান চিহ্ন দেবো। 720 থেকে যদি আমরা 470 বাদ দিই তাহলে পাবো 250। অতএব আমাদের নির্ণয় সরলফল হচ্ছে 250। খ একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? উত্তর, আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান 25 মিটার, প্রস্থ সমান 15 মিটার। তার নিচে লিখবে আয়তাকার পার্কের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার নিচে সমান 2 আছে 2, দৈর্ঘ্য এখানে 25 তাহলে 25 যোগ আছে যোগ, প্রস্থ এখানে 15 তাই 15। তার নিচে আবার সমান চিহ্ন 2 আছে 2, 25 আর 15 যোগ করলে কত হচ্ছে 40। তার নিচে আবার সমান চিহ্ন, 2কে 40 দিয়ে গুণ করতে হবে। 2কে 40 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 80 মিটার। এবার তোমরা লিখবে পার্কটির দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য হবে 25 যোগ 2 = 27 মিটার। তাহলে নিচে লিখবে নতুন পার্কের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আবার সমানের নিচে সমান 2 আছে 2, দৈর্ঘ্য এখানে 27 যোগ আছে যোগ, প্রস্থ 15। তার নিচে আবার সমান চিহ্ন, 2 আছে 2, 27 আর 15 যোগ করলে হচ্ছে 42। এবার 2 আর 42 গুণ করলে কত হচ্ছে 84, তাহলে 84 মিটার। তাহলে এখানে আমরা নিচে অতএব দিয়ে উত্তরটা লিখে নেব। নতুন বাগানটির পরিসীমা আগের থেকে বেশি হয়েছে 84 বিয়োগ 80 = 4 মিটার। 1 সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 3 = 3। 1 পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল গোর্গাবুরু, সান্দাকফু না কাঞ্চনজঙ্ঘা? সঠিক উত্তর হবে সান্দাকফু। 2 সুন্দরবন অঞ্চলের একটি নদী হল গঙ্গা, তিস্তা না মাতলা? সঠিক উত্তর হবে মাতলা। 3 নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকেয়া, ভগিনী নিবেদিতা, কল্পনা দত্ত না লোপামুদ্রা? সঠিক উত্তর হবে ভগিনী নিবেদিতা। 2 নিচের বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 × 2 = 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে শুদ্ধ লিখতে হবে এবং মিথ্যা হলে অশুদ্ধ লিখতে হবে। 2 বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা অশুদ্ধ লিখেছি। 2 শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিনে, এটি হবে সত্য, তাই এখানে আমরা শুদ্ধ লিখেছি। 3 শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। 3 কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী? এখানে শূন্যস্থানে বসবে হলং। 3 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে জওহরলাল নেহেরু। 3 রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত? এখানে শূন্যস্থানে বসবে কুলিক। 4 এক কথায় উত্তর দাও। 1 × 2 = 2। 4 জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর, জলপাইগুড়ি জেলায় অবস্থিত।
4-2 নিত্যবহ নদী কাকে বলে? উত্তর, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগেও সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। 5 সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। 5-1 ধাপ চাষ কি? ধাপ চাষ কোথায় দেখা যায়? উত্তর, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। 5-2 লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। উত্তর, লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। 1 নাম্বার, কোন কোন মাছ লুপ্তপ্রায় হচ্ছে তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 নাম্বার, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 6 নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 3 × 2 = 6। 6-1 গঙ্গা নদীর গতিপথ লেখো। উত্তর, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারাটার নাম ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 6-2 তিতুমির কে? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? উত্তর, তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।